আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। মার্কিন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা ইস্যুর উচ্চ প্রতিনিধি ড খলিলুর রহমান। আজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পৃথক ওই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক এম তরিকুল ইসলামও উপস্থিত ছিলেন। এরপর জানাবো, পুলিশকে মারধর করে হাতকড়া সহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন তার আত্মীয় স্বজনেরা। বগুড়া শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজাকুর রহমান রাজুকে হাতকড়া সহ পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে। আজ উপজেলার চকভোলাখা এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে ভারতীয় সহ ১৯ জনের তথ্য তলব দুদকের। ভারতীয় ২ নাগরিক সহ বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক ১৯ কর্মকর্তার তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই ২ ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশের রিজার্ভ চুরির সঙ্গে জড়িত। তারা ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভে রাখা $৮১ মিলিয়ন রিজার্ভ চুরি করার ঘটনার সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য এই তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবারে জানাবো, স্বামীর লাশ গুম করতে কবর খুঁড়েছিলেন স্ত্রী, ঢালাই দিতে প্রস্তুত ছিল বালু সিমেন্ট। আর শ্বশুরবাড়িতে পাওনা টাকা চাওয়ার জন্য আসেন ঠান্ডু ব্যাপারী। রাতের দিকে কৌশলে তাকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ পান করান স্ত্রী। ঘুমিয়ে পড়লে তাকে হত্যা ও লাশ গুম করতে অভিনব কায়দা তৈরি করেন শ্বশুরবাড়ির লোকজন। এদিকে ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত ৭০। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানকে উপেক্ষা করে গাজা উপত্যকায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দিনব্যাপী হামলায় ৭০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ইরানের হামলার ভয়ে আশ্রয় কেন্দ্রে থাকতে চান ইসরায়েলি রাজনীতিবিদ। যে কোনো সময় ইসরায়েলে হামলা করতে পারে ইরান, এজন্য তেহরান প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তাই এই হামলা থেকে বাঁচার জন্য তারা নতুনভাবে প্রস্তুতি নিচ্ছে। অবস্থায় আতঙ্ক বিরাজ করছে ইহুদিদের মাঝে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠক। মার্কিন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা ইস্যুর উচ্চ প্রতিনিধি ড খলিলুর রহমান। আজ ওয়াশিংটন ডিসিতে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি যোগ দিয়েছেন বলে জানা গেছে, যেখানে যুক্তরাষ্ট্রে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক এম তরিকুল ইসলামও উপস্থিত ছিলেন। বৈঠকে মার্কিন রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি মিসেস অ্যালিসন হুকার, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব এবং ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। সেই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন তিনি। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যার সমাধান বাংলাদেশের প্রচেষ্টার প্রতি সমর্থন ব্যক্ত করেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গাদের জন্য $৬০ মিলিয়ন সহায়তার ঘোষণার জন্য যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গাদের সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাই।
পুলিশকে মারধর করে হাতকড়া সহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা। বগুড়া শিবগঞ্জে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজাকুল রহমান রাজুকে হাতকড়া পরা সহ পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ উপজেলার চকভোলা খা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা রাজু শনিবার রাতে নিজ গ্রামে বাড়ির পাশের মামাতো ভাই শাহ আলমের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যান। খবর পেয়ে থানা পুলিশের এসআই আল মামুন একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে তাকে গ্রেপ্তার করতে যান। তারা রাজুকে গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার সময় রাজুর আত্মীয়স্বজন পুলিশের উপর হামলা চালায়। এক পর্যায়ে হাতকড়া পরা অবস্থায় রাজুকে তারা পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আওয়ামী লীগ নেতার স্বজনদের মারধরে ওই দুই পুলিশ সদস্য আহত হন। পরে সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে পারেনি। রাজুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা সহ 16টি মামলা রয়েছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন। তবে নিজের মামাতো ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য তিনি এলাকায় এসেছিলেন। পুলিশের কাছে সংবাদ ছিল, তাই পুলিশ তাকে আটক করতে ওই বিয়ের আসরে সাদা পোশাক পরে যায়। কিন্তু পুলিশের সদস্য কম থাকায় তারা তাকে আটক করতে পারেনি। তাকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভারতীয় 19 জনের তথ্য তলব দুদকের। ভারতীয় 2 নাগরিক সহ বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক 19 কর্মকর্তার তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত সরকারি আমলে দেশের রিজার্ভ চুরি, ঋণ জালিয়াতি, অর্থ পাচার সহ বিভিন্ন ঘটনায় সব কর্মকর্তারা অভিযুক্ত বলে জানা গেছে। দুদকের অনুসন্ধানের এসব কর্মকর্তার জাতীয় পরিচয়পত্র, এনআইডি নম্বর, পাসপোর্ট নম্বর ও বর্তমান পদ ও অতীতের কর্মস্থল ইত্যাদি বিষয়ে জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সম্প্রতি একটি চিঠি দিয়েছে দুদক। ওই তথ্য চাওয়া ভারতীয় 2 নাগরিক হলেন নীলা ভান্নান ও রাকেশ আস্তানা। 2016 সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের $81 মিলিয়ন রিজার্ভ চুরি হয়। অভিযোগ আছে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি ভারতীয় ওই 2 নাগরিক রিজার্ভ চুরির সঙ্গে জড়িত। নীলা ভান্নান রিজার্ভ চুরির ঠিক আগে বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে চুরির দুয়ার খুলে দেন এবং রাকেশ আস্তানা রিজার্ভ চুরির পর সব তথ্য ও ডকুমেন্ট মুছে ফেলেন। সাবেক গভর্নর আতিউর রহমান তার পছন্দের লোক হিসেবে এই 2 ভারতীয় নাগরিককে নিয়োগ দিয়ে রিজার্ভ চুরির পথ সুগম করে দিয়েছিলেন। ভারতীয় ওই 2 নাগরিককে যেহেতু বাংলাদেশ ব্যাংকের সার্ভারের অ্যাক্সেস দেওয়া হয়েছিল, তাদের সব ধরনের তথ্য সংরক্ষণ করার কথা, তাই তাদের তথ্য তলব করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। কিন্তু আতিউর রহমান দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদের ধরা এতটা সহজ বলে মনে হচ্ছে না। স্বামীর লাশ গুম করতে কবর খুঁড়েছিলেন স্ত্রী, ঢালাই দিতে মজুদ ছিল বালু সিমেন্ট। পারিবারিক বিরোধের জেরে স্বামীর টাকা আত্মসাৎ করার জন্য অভিনব মৃত্যুফাঁদ তৈরি করেছিলেন স্ত্রী। আজ রাত 1:30টার দিকে শ্বশুর বাড়িতে পাওনা টাকা চাওয়ার জন্য আসেন ঠান্ডু ব্যাপারী। সন্ধ্যা রাতের দিকে কৌশলে তাকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ পান করান স্ত্রী। তিনি ঘুমিয়ে পড়লে তাকে হত্যা ও লাশ গুম করতে অভিনব কায়দা তৈরি করেন শ্বশুর বাড়ির লোকজন। পূর্ব পরিকল্পিত অনুযায়ী স্ত্রী লাবণী আক্তার তার স্বজনরা স্বামীর জন্য তাদের পাশের একটি ঘরের মেঝে খুঁড়ে কবর তৈরি করে রেখেছিলেন। হত্যার পর তার লাশ পুঁতে রাখার জন্য সিমেন্ট বালু রাখা হয়। ফরিদপুরের সদর উপজেলার ভাসানচর ইউনিয়নের মুন্সি গ্রামে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সত্যতা পাওয়া যায়। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে স্ত্রী লাবণী আক্তার বয়স 28, শাশুড়ি শাহিদা বেগম ও দাদি শাশুড়ি জনকি বেগম মিলে তাকে হত্যার পরিকল্পনা করে। ঠান্ডু ঘুমিয়ে পড়লে তাকে হত্যার উদ্দেশ্যে শোয়ার ঘর থেকে কবর খুঁড়ে ঘরে নেওয়ার সময় তার ঘুম ভেঙে যায়। পরে তাকে হাত পা বেঁধে জোর করে পাশের ঘরে নিয়ে গেলে গলা কেটে হত্যার চেষ্টা করলে হঠাৎ চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তাকে হাত পা বাঁধা অবস্থায় রেখে বউসহ অন্যরা সেখান থেকে পালিয়ে যায়।
ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত ৭০। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজা উপত্যকায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আজ দিনব্যাপী হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে, এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় সূত্র ও চিকিৎসকরা। এর আগে ট্রাম্প ইসরায়েলকে গাজায় অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান। তিনি জানান, বন্দিমুক্তির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে সশস্ত্র সংগঠনের সদস্যরা। তিনি বিশ্বাস করেন তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। তবে ট্রাম্পের সেই আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী পুরো গাজা উপত্যকা জুড়ে নতুন করে হামলা চালায়। গাজা সিটির আল তুফা এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং অনেকেই ধ্বংসস্তূপে আটকে পড়েন। একই জায়গায় একটি আবাসিক এলাকায় হামলায় ৭ শিশুসহ ১৭ জন নিহত হয়েছে। এছাড়া গাজা সিটির সাবরা, তেল আল হাওয়া, রিমাল, নাসর ও বিস ক্যাম্প এলাকাগুলোতে ইসরায়েলি সেনারা রিমোট কন্ট্রোল ও বুবি ট্র্যাপড রোবট ব্যবহার করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল জালা সড়ক ও নাসর এলাকা থেকে ইসরায়েলি ট্যাঙ্কগুলো সামান্য পিছিয়ে গেলেও আকাশে ড্রোন ও স্থলবাহিনীর মাধ্যমে এলাকাটিতে নজরদারি ও নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। অবস্থায় এখনও প্রতিনিয়ত সেখানে হামলা চালানো হচ্ছে। নাসের হাসপাতালে হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে।